সালামু আলাইকুম। খুবই মন খারাপের খবর। আমি গতকালকে বলেছিলাম যে নিউজটা দিয়েছি যে যে কোনো সময় ইরানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অভিযান চালাবে। সর্বশেষ যখন দেখলাম যে চীন তাদের যারা নাগরিক আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার কথা বলছিল, এরপর থেকেই আশঙ্কা ছিল। তো একটু আগে যখন আমি নিউজ ফিডে ঢুকলাম আমি আশ্চর্য হয়ে গেছি। তবে খুশির খবর আছে, পরবর্তী নিউজে পাবেন। আপাতত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে ইরানের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। খুবই মন খারাপের খবর। আমি গতকালকে বলেছিলাম যে নিউজটা দিয়েছি যে যে কোনো সময় ইরানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অভিযান চালাবে। সর্বশেষ যখন দেখলাম যে চীন তাদের যারা নাগরিক আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার কথা বলছিল, এরপর থেকেই আশঙ্কা ছিল। তো একটু আগে যখন আমি নিউজ ফিডে ঢুকলাম আমি আশ্চর্য হয়ে গেছি। তবে খুশির খবর আছে, পরবর্তী নিউজে পাবেন। আপাতত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে ইরানের বিরুদ্ধে। প্রথম শুরুটা করিয়েছে ইসরায়েলের মাধ্যমেই, কারণ এখানে আমেরিকা সরাসরি ইনভলভ না হয়ে তাদের যে দুষ্টপুত্র থাকে না, যে লাঠিয়াল বাহিনী পালতেছি কোন দিনে কাজে লাগবে। তো আজকে আপনার ইরানের বিভিন্ন স্থানে বেশ বড় ধরনের কিছু হামলা চালানো হয়েছে। রাজধানীকে টার্গেট করা হয়েছে, যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ রাজধানী। আর ইরানের যে পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে বা টোটাল ডেভেলপমেন্ট স্ট্রাকচার অথবা ধরুন প্রযুক্তিগত বা বিভিন্ন সামরিক যে ঘাঁটি আছে বা গবেষণা সেলগুলো আছে, সবগুলি কিন্তু ম্যাক্সিমাম রাজধানী তেহরান এবং এর আশেপাশের কয়েকশো কিলোমিটারের মধ্যে কানেক্টেড। তো ইসরায়েলের কাছে যেহেতু তথ্য আছে ইরানের কোথায় কি আছে, এই যে ডোনাল্ড ট্রাম্প তার বিশাল নৌবহর সমুদ্রের মধ্যে এতদিন পালছিল, কেন পালছিল? যেন ইন্টারনাল তথ্যগুলো পায় যে ইরানের কোথায় কি আছে। তো সেই জায়গাগুলোকে বেছে বেছে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে আপনার এই অভিযান চালানো হয়েছে। তো যেই ফুটেজগুলা আমরা দেখেছি সেখানে আপনার দেখা গেছে যে বিভিন্ন স্থানে ধোঁয়া উঠছে, কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা, মানুষ দিকবিদিক হয়ে ছোটাছুটি করছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আমরা দৃশ্যত গণমাধ্যমে দেখছি আল জাজিরা থেকে প্রথমে যে ইসরায়েল এই অভিযান চালিয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, প্ল্যান, দিক নির্দেশনা আর ইসরায়েল হচ্ছে মেশিনারিজ ব্যবহার করছে। বার্তা সংস্থা ফার্স বলছে তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোম হৌরি এলাকায় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যেমন ধরেন সচিবালয় বা আরো বিভিন্ন জায়গা থাকে না গুরুত্বপূর্ণ, তো ওইরকম এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, এই ব্যক্তির বক্তব্য, এই হামলার উদ্দেশ্য তেল আবিবের উপর হুমকি দূর করা। অর্থাৎ আমরা যে যুদ্ধ দেখছি যে আমেরিকা আপনার ঘটনার পেছনে আমেরিকা অভিযান চালাবে, এরা বলতেছেন যে না ভাই, আমরা ইসরায়েল রাষ্ট্র এই মুহূর্তে নিরাপদ ফিল করতে পারতেছি না, সো আমরা মনে করতেছি ইরান কোনো পরিকল্পনা করতেছে, সেই জন্য আমরা অভিযান চালাই দিছি। তো এটা তো আমরা বুঝি যে ভাইয়ের নির্দেশনা ছাড়া কর্মী তো ভাই হাত উঠানোর সুযোগ নেই। আর এখন এই মুহূর্তে ইরানকে হাত দেওয়ার পরপরই রাশিয়া থেকে শুরু করে তাদের যে মিত্রশক্তি আছে চীন বা অন্যান্য দেশগুলো, তারা কিন্তু এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি বরাবরই বলে আসছি যে এই যুদ্ধে ইরানকে নিজের যে কোমরের শক্তি সেটা নিয়ে লড়াই করতে হবে, নিজের যে প্রস্তুতি আছে সেইটা নিয়ে এই লড়াই চালাইতে হবে। এখানে কেউ বিবৃতি দিবে, কেউ নিন্দা জানাবে, কেউ এইটা করবে সেটা করবে, ফাইনালি ইরানের প্রতিরক্ষা, ইরানের সিস্টেম, ইরানকে কানেক্টেড করতে হবে। আমি যখন পর্যন্ত এই নিউজটি করছি বেশ কিছু জায়গায় আরো হামলার খবর পত্রিকাগুলোতে আসছে। আর পাল্টাপাল্টি ইরান তাদের শক্তিশালী অবস্থান প্রকাশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। খুশির খবর পরবর্তী ভিডিওতে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে আমার মতন অনেকেই মনে করছিলেন অন্তর্বর্তী সরকারে যারা বসছেন
তারা খুবই ভালো মানুষ। ইভেন তারা আগামী দিনে সরকারের জন্য একটা দৃষ্টান্ত রেখে যাবেন। কোনটা? যে কোনো মন্ত্রী এমপি তাদের অথবা তাদের পিএস এপিএস অথবা তাদের আত্মীয় স্বজন কারোর বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে তাহলে সেই মন্ত্রী পদত্যাগ করবেন। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা নাহিদ ইসলাম, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে ক্ষমতায় থাকাকালীন অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো, কিন্তু তারা চেয়ারের মধ্যে কামড় দিয়ে বসে রইলেন। ভাই 18 মাসের একটা চেয়ার যদি ছাড়তে ইচ্ছে না হয়, এই মানুষগুলো আশা করে বিএনপি আওয়ামী লীগ যখনই যারা ক্ষমতায় আসবে তারা পদত্যাগ করবে, তারা দুর্নীতি মুক্ত হবে। 18 মাসে দুদকের সার্ভার ফাইটায় যাচ্ছে। 18 মাস পরে যখন বিএনপি সরকার গঠন করলো, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ। খুবই চাঞ্চল্যকর তথ্য। আমরা দেখছি যে গণমাধ্যমগুলো বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে, অর্থাৎ দুদকের কাছে। দায়িত্ব ছাড়ার ঠিক 1 সপ্তাহের মধ্যেই এ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড ভাঙবে। ভাবা যায়। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী যারা আছেন তারা নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীরা আবার তাদের নাম পরিচয় উল্লেখ করেছেন। দুদক সূত্র বলছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে আপনার এইসব অভিযোগও একইভাবে তারা যাচাই করবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক এবং ডক্টর যিনি আছেন ইফতেখারুজ্জামান, তিনি বলছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা আছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ টেলিকম কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্টি করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। তিনি ক্ষমতায় থাকতেও রাষ্ট্রীয় টাকা খরচ করে তার মেয়ে গোষ্ঠী টুষ্টি তাদেরকে নিয়ে ঘুরতেন, আবার তার পরিবারের সদস্য যারা আছেন তাদের খুব বড় বড় পোস্ট পদবি দিয়েছিলেন। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া এখানে উনি বিদেশেও অর্থ পাচার করেছেন অভিযোগ আছে। আর উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতি এবং অর্থ পাচারের প্রায় 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য। আওয়ামী লীগের অনেক বড় বড় কয়েকজন নেতা তারা যখন মামলা থেকে মুক্ত হল, অনেকে বিদেশ গেলেন, তখনই প্রশ্ন ছিল যে ওই যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আওয়ামী লীগের সময় ডক্টর মোমেন, তিনি বলছিলেন যে তিনি কিভাবে সিস্টেমকে বাস দিয়া দেশ থেকে বের হয়ে গেছেন। তাহলে এই সিস্টেম কারা? এই সিস্টেম এটাই, যেখানে বড় বড় মানুষ শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল বা কইরা ফেলছে, কামাই ফেলছে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। এখন আল্লাহ ভালো জানে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি এই অভিযোগ হচ্ছে একটা শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেন, ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। অর্থাৎ আমি অনেকগুলো জিনিস এখানে যেটা দেখছি, আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর গান বাংলা টেলিভিশন তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন। আসলে আমরা তো পত্রিকা দেখে কথা বলতেছি, যারা পত্রিকায় রিপোর্ট করছে নিশ্চয়ই তাদের কাছে সত্যতা আছে, আপে তাপে তো লিখে নাই। এখন বিষয়গুলো হচ্ছে দুদক বলছে যে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হবে, সময় বলে দিবে। ভালো থাকুন।